ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের ২ দিনের আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্র। গত ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। চলতি বছরের মার্চে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো ওই অভিযানে হাজারো মানুষ নিহত ও আহত হন, বাস্তুচ্যুত হন লাখো লেবানিজ নাগরিক। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে কয়েক দফা হামলার অভিযোগ রয়েছে আইডিএফের বিরুদ্ধে। নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও ছিলেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে আগামী জুনে আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত ইরান। তবে সমঝোতার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ নিয়ে সংশয় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংকট নিরসনে চীনের মধ্যস্থতাকে তেহরান স্বাগত জানাবে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অঙ্গীকার যদি সত্যি হয় তাহলে দেশটির পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত করার প্রস্তাবে রাজি আছেন তিনি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুদ্ধবিরতি চললেও ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমেনি যুক্তরাষ্ট্রের। এই সংঘাত স্থায়ীভাবে বন্ধে দফায় দফায় আলোচনা হলেও এখনো আসেনি কোনো সমাধান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাদের প্রতিশ্রুতি ঠিক রাখে তাহলে ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার প্রস্তাবে রাজি আছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শান্তি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে সংশয় প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ওয়াশিংটন চাইলে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত আছে তেহরান। এছাড়া চীন যদি মধ্যস্থতাকারী হিসেবে বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় সহযোগিতা করে তবে ইরান তা মেনে নেবে বলেও জানান আরাকচি। তিনি আরও জানান, ইরানের সঙ্গে যুদ্ধরত পক্ষগুলো ছাড়া বাকি সব জাহাজই হরমুজ প্রণালী পার হতে পারছে। The Strait of Hormuz is open and all vessels can pass except হরমুজ প্রণালী খোলাই আছে, সব যানবাহন সেখান দিয়ে নিরাপদে পার হতে পারছে। একমাত্র আমাদের সঙ্গে যেসব দেশ যুদ্ধ করছে তাদের জাহাজ চলতে দিচ্ছি না আমরা। যেসব জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে চায় তাদেরকে অবশ্যই আমাদের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে, কারণ এখনো ওই পথে মাইন সহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। তাই তারা আমাদের জানালে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিব। আরাকচি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়ে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করেছে তেহরান। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সমঝোতামূলক চুক্তি করার কথা ভাবছে সৌদি আরব। এমন চুক্তি হলে এক দেশ অপর দেশে হামলা না চালানোর প্রতিশ্রুতি দেবে। মধ্যপ্রাচ্যের ২ জন কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব ১৯৭০ সালের হেলসিঙ্কি প্রক্রিয়ার আদলে চুক্তির পরিকল্পনা করছে। ওই প্রক্রিয়ায় ইউরোপে স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছিল। সৃষ্টি ঘটক, ৭১। হামাস কমান্ডারকে লক্ষ্য করে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত কমপক্ষে ৪৫ জন। শুক্রবার রাতে একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়। এতে ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েল বলছে হামলার লক্ষ্য ছিল হামাসের সামরিক শাখার গাজা প্রধান ইজ আল দিন আল হাদ্দাদ। তবে তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। হামলার পর গাজার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে এবং প্রতিদিনই নতুন করে প্রাণহানি ঘটছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর ঘিরে চীনের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ার আশা যেমন রয়েছে, তেমনি ট্রাম্পের ওপর অনাস্থাও রয়েছে। তবে কেউ কেউ এই সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। চীনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রায় ১ দশক পর এটি ছিল রাষ্ট্রীয়ভাবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন তিনি, যেখানে প্রযুক্তি ও বাণিজ্য ইস্যুতে ব্যাপক গুরুত্ব দেওয়া হলেও
বড় ধরনের কোনো চুক্তি বা অগ্রগতিতে পৌঁছাতে পারেননি এই রাষ্ট্রনেতা। ট্রাম্পের এই সফরকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের বাসিন্দারা। বেইজিংয়ের কিছু বাসিন্দা মনে করছেন সফরে প্রযুক্তি উদ্যোক্তাদের উপস্থিতি আগামীতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে ইলন মাস্ক ও জেনসেন হাংয়ের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে বলে মত তাদের। আমি বিশ্বাস করি দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও আরও উন্নত হবে এবং পারস্পরিক যোগাযোগ বাড়বে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চীনে এসেছিলেন সদিচ্ছা নিয়ে। আমি মনে করি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বদলাবে, কারণ এবার ট্রাম্প ইলন মাস্ক ও জেনসেন হাংকের মতো উদ্যোক্তাদের সাথে এনেছিলেন, যারা বিশ্বের শীর্ষ ব্যবসায়ী এবং প্রযুক্তি নেতাদের মধ্যে অন্যতম। তাই আমি বিশ্বাস করি তাদের সঙ্গে চীনের প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ তৈরি হবে। তবে চীনের সবাই এতটাও আশাবাদী নন। ট্রাম্পের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেইজিংয়ের কোনো বাসিন্দা। আমি মনে করি না ট্রাম্প খুব নির্ভরযোগ্য। তিনি এমনভাবে কথা বলেন যেন একটি কথার পর আরেকটি কথা আছে। ট্রাম্পের স্পষ্ট কোনো অবস্থান থাকে না। যদিও সফরে বাণিজ্য ইস্যু কিংবা ইরান যুদ্ধ নিয়ে বেইজিংয়ের কাছ থেকে আশানুরূপ সমর্থন পাননি ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন তাৎক্ষণিক কোনো বড় অর্জন না এলেও ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অরিসুল ইসলাম, ৭১। কঙ্গোর ইতুরি প্রদেশে আবারও ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে প্রায় ২৫০ জন। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র আফ্রিকা সিডিসি। সংস্থাটি জানিয়েছে প্রদেশটির মঙ্গুওয়ালু এবং রাওয়ামপাড়া শহরে এই ভাইরাসের বিস্তার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ১৯৭৬ সালে কঙ্গোতে ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। ধারণা করা হয় বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। কঙ্গোতে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে। এ সময় প্রায় ২৫০০ মানুষের মৃত্যু হয়েছিল। রাশিয়ার রিয়াজান অঞ্চলে ইউক্রেনের হামলায় এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এ সময় ইউক্রেনের ছোড়া ৩৫০ ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাস। এতে বলা হয়েছে বেলগোরদ, কুরস্ক, তুলা ও মস্কো সহ একাধিক অঞ্চলে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রিয়াজান অঞ্চলে বড় আঘাত এনেছে ইউক্রেনের ড্রোনগুলো। এই অঞ্চলের ২টি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি শিল্প প্রতিষ্ঠানের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর আগে বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ইউক্রেনের ৫ জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন। সরকার পতনের দাবিতে উত্তাল বলিভিয়ার রাজধানী লা পেজ। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই অবনতি হতে থাকায় প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। খনি শ্রমিক ও গ্রামীণ ইউনিয়নের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন দেশ জুড়ে আরও তীব্র হয়ে উঠেছে। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সরকার পতনের দাবিতে এমনই বিক্ষোভে উত্তাল বলিভিয়া। অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। তারপরেও ক্রমেই দেশটির অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকায় তার পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার আন্দোলনকারীরা রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা প্লাজা মুরিলোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এর জবাবে খনি শ্রমিকরা পুলিশের উপর শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করে। ফেডারেশন অফ মাইনিং কোঅপারেটিভসের নেতৃত্বে হাজার হাজার খনি শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন। পদত্যাগ করুন, না হলে আমরা আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেব। আপনার সামনে মাত্র ২টি পথ খোলা আছে,
আমরা আর কোনো দাবি জানাবো না, কারণ আপনি কখনোই কোনো খাতের দাবি পূরণ করবেন না। খনি শ্রমিকদের এই আন্দোলনের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে। তারা খনির কাজে প্রয়োজনীয় বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি খনি সংক্রান্ত চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এছাড়া খনি শিল্পে নতুন ও আধুনিক নিয়ম চালুর দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। আমরা সংলাপ বা অন্য কিছু চাই না, যে কোনো মূল্যে আমরা শুধু রাষ্ট্রপতির পদত্যাগ চাই। তিনি শান্তিপূর্ণভাবে চলে যাবেন, নতুবা সামাজিক অস্থিরতার মাধ্যমে বিদায় নিতে হবে। বলিভিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এই আন্দোলনকে আরও উস্কে দিয়েছে। বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিরোধী পক্ষ এবং সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস বিক্ষোভ উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটির বর্তমান প্রশাসন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে মোরালেস বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন এবং সরকার তাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি খাদ্য, জ্বালানি ও অন্যান্য মৌলিক সরবরাহের ঘাটতি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। সৃষ্টি ঘটক, ৭১। আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিক, ৪ নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩৫ সদস্য। স্থানীয় সময় শুক্রবার দেশটির পুলিশ জানায়, বৃহস্পতিবার বাজাউর জেলায় অবস্থিত স্কাউটস ক্যাম্পে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি প্রবেশের চেষ্টা করলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। হামলায় স্কাউটস ক্যাম্পের প্রবেশদ্বার ও আশেপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার দায় স্বীকার করেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান। এদিকে পাকিস্তান বরাবরই অভিযোগ করে এসেছে, প্রতিবেশী আফগানিস্তান টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যদিও আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে। মালদ্বীপে স্কুবা ডাইভিংয়ের সময় ৫ ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালদ্বীপের নিরাপত্তা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা ৫০ মিটার গভীরে গুহা অন্বেষণের সময় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এছাড়াও মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, সমুদ্রের ৬০ মিটার নিচে একটি গুহায় একজনের মৃতদেহ পেয়েছে। বাকি ৪টি মৃতদেহও সেখানে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এই এলাকাটি বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান চালানো কষ্টকর, তাই এলাকাটিতে বিশেষ সরঞ্জাম সহ ডুবুরিদের পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে বৈঠক করেছেন। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো ও বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সই হয়েছে। এর মধ্যে ছিল কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি কাঠামোগত চুক্তি, কৌশলগত পেট্রোলিয়াম মজুত নিয়ে সমঝোতা স্মারক, এলপিজি সরবরাহ চুক্তি এবং ভাদিনারে জাহাজ মেরামত ক্লাস্টার প্রকল্প। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ভারতের অবকাঠামো খাত, আরবিএল ব্যাংক এবং সাম্মান শহরে $5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেয়। রাষ্ট্রীয় সফরে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন মোদি। এটি তার 5 দেশ সফরের প্রথম ধাপ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।